নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। আবারও দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল জলপাইগুড়িতে। পাশের বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে নগদ টাকা খোয়ালেন ভাটাখানা এলাকার এক বাসিন্দা। বছরের পর বছর ধরে রয়েছে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা। নো রোড নো ভোট স্লোগানে রাস্তার দাবিতে ক্রান্তি গ্রাম পঞ্চায়েতের রহমতটারি গ্রাম জুড়ে চলছে প্রতিবাদ। মোহিতনগর ক্লাব ও পাঠাগারের দুর্গাপুজোর প্যান্ডেল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। জলপাইগুড়ি শহর সংলগ্ন মোহিতনগর ক্লাব ও পাঠাগারের দুর্গাপুজোর উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতা থেকে ভার্চুয়াল মাধ্যমে পুজো কমিটির নাম ধরে পুজোর উদ্বোধন করেন তিনি। এদিন জলপাইগুড়ির পাশাপাশি একাধিক পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। মোহিতনগর ক্লাব ও পাঠাগারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর বিডিও মিহির কর্মকার, কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত, সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় রায় সহ পুজো কমিটির সদস্যরা। এবার তাদের পুজোর মূল থিম হারানো দিনের রীতিকথা। থিমে তুলে ধরা হয়েছে হারিয়ে যাওয়া পুরনো দিনের স্মৃতি। সম্পূর্ণ প্যান্ডেল ও প্রতিমা সাজানো হয়েছে পাট দিয়ে। উদ্যোক্তাদের দাবি, এর মূল উদ্দেশ্য পাট শিল্পকে নতুনভাবে মানুষের সামনে উপস্থাপন করা এবং আধুনিকতার ভিড়ে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনা। এবছর ৭৩তম বর্ষে পদার্পণ করল মোহিতনগর ক্লাব ও পাঠাগারের দুর্গোৎসব। বাজেট ছাড়িয়েছে ২০ লক্ষ টাকা। উদ্যোক্তাদের ধারণা, প্রতি বছরের মতো এবারও বিপুল দর্শনার্থীর সমাগম হবে। বিডিও মিহির কর্মকার বলেন, মুখ্যমন্ত্রী আজ ভার্চুয়ালি এই পুজোর উদ্বোধন করেছেন। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো প্যান্ডেল সাজানো হয়েছে সম্পূর্ণ পাট ও পাটজাত দ্রব্য দিয়ে। প্লাস্টিক মুক্ত এই প্রয়াস সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতে এই শিল্পকে আরও প্রসারিত করা যায় কিনা সে বিষয়ে উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করা হবে। কমিটির সম্পাদক গৌরব সরকার জানান, প্লাস্টিক দূষণ সারা বিশ্বের জন্যই হুমকি। তাই আমরা এবার সম্পূর্ণ ভিন্ন ও পরিবেশ বান্ধব থিম নিয়েছি। প্রতি বছরের মতো এবারও দর্শনার্থীদের কাছ থেকে ভালো সাড়া পাবো বলে আমরা আশাবাদী। অন্যদিকে সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় রায় বলেন, এটি নিছক থিম নয়, শিল্পীর শিল্পকর্ম। অত্যন্ত নিপুণতার সঙ্গে কাজগুলি করা হচ্ছে। নিঃসন্দেহে এটি প্রশংসাপ্রাপ্য। জানা গেছে, স্থানীয় শিল্পীদের পাশাপাশি মেদিনীপুর ও নদিয়া জেলার শিল্পীরাও এবছরের প্যান্ডেল ও প্রতিমা নির্মাণে যুক্ত হয়েছেন। উদ্যোক্তাদের দাবি, পরিবেশ বান্ধব এই অনন্য থিম দর্শনার্থীদের জন্য আনন্দে ভরিয়ে তুলবে এবং আলাদা মাত্রা যোগ করবে এবারের দুর্গোৎসবে। হ্যাঁ, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মোহিতনগর ক্লাব ও পাঠাঘাটের পুজো কিছুক্ষণ আগেই ভার্চুয়ালি উদ্বোধন করলেন। এবারখানে এই মন্দিরটা এখানে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, যে পুরনো যে ঐতিহ্য, মূলত পাট দিয়েই তৈরি, পাট দিয়ে তৈরি চট, সেটা দিয়েই তৈরি, এবং পাশাপাশি আমাদের যে পুরনো সংস্কৃতি সেখানেও এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সামনে দেখতেই পাচ্ছেন যে এখানে একটা পালকি রয়েছে। একটা সময় আমরা ছোটবেলায় বা পালকির যে বিভিন্ন রকম কথা গল্প শুনেছি, সেটা এখনকার যারা বাচ্চারা রয়েছে তাদের সামনে এর ইতিহাস তুলে ধরা, তাদের বিষয়টা কি সেটা তুলে ধরা এই ক্লাবের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে। এই উদ্যোগকে কি বলবেন? হ্যাঁ, অবশ্যই একটা ভালো উদ্যোগ। দেখুন, এই জিনিসগুলো তো হারিয়ে যাচ্ছে। এই জিনিসগুলো হারিয়ে যাচ্ছে মানে কিছু ক্ষেত্রে হারিয়ে গেছেই। তো সেই জিনিসগুলোকে পুনরায় মানুষের সামনে তুলে ধরা একটা অবশ্যই ভালো উদ্যোগ। অবশ্যই এটা সাধুবাদযোগ্য। মোহিতনগর সর্বজনীন দুর্গাপুজো কমিটি আজকে আমাদের যে সিএম ম্যাডাম আছে, সে ভার্চুয়াল ওপেনিং করলো। এখানে আমাদের যে বিডিও স্যার উপস্থিত আছে আমাদের জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি, উপস্থিত আছে আমাদের এসআই বাবু। এ নিয়ে আজকে আমাদের ভার্চুয়াল ওপেনিংটা সম্পূর্ণ হলো এখন। আর এবছর আমাদের ৭৩তম বর্ষে আমাদের যে এবছরের থিম বা চিন্তাভাবনা, সেটা হচ্ছে হারানো দিনের ইতিকথা। এই হারানো দিনের ইতিকথা বলতে, যে আজকের এই সমাজে কিছু মানে আমাদের প্যানেলটা টোটালটা পাট দিয়ে তৈরি, আর সম্পূর্ণটা এই পালকি, তারপরে গরুর গাড়ি, এই সমস্ত জিনিস কিন্তু হারিয়ে গেছে। সেই জিনিসগুলো আমাদের এই পুজো মণ্ডপের মাধ্যমে আমরা ফুটিয়ে তুলছি। দেখুন, আমাদের যে এই কারিগররা আছে, শিল্পীরা, তারা প্রত্যেকের বাড়ি মেদিনীপুর আর নদিয়া, আর লোকাল ডেকোরেটার্স আছে যাদের দ্বারা আমাদের এই প্যান্ডেলটি পুরোপুরি কমপ্লিট করা হয়েছে। দেখুন, পাট চট ব্যবহারের আমাদের চিন্তা ভাবনাই এটা, যে যে হারে পলিউশন বাড়ছে,
ঠিক আছে, সেই পরিবেশ ভারসাম্য কথা মাথায় রেখে আমাদের এই সম্পূর্ণ প্লাস্টিককে মুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যে আমাদের এই পার ডে এবারে পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে। 100% সাড়া পাবো, আমরা প্রতি বছর সাড়া পাই, এর এই বছর আরো বেশি সাড়া পাবো এটাই আশা করছি। আমার নাম গৌরব সরকার, আমি মহিতনগর সর্বজনীন দুর্গাপূজা কমিটির সম্পাদক। এটা আমাদের দুর্গা উৎসব মহিতনগর ক্লাব ও পাঠাগার দুর্গাপূজা কমিটির যে পুজো ছিল সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করলেন। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের আইসি সাহেব, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব এবং শিক্ষা কর্মাধ্যক্ষ এবং আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার হৃদায়তুল্লাহ সাহেব। এছাড়া আমাদের দিদিরা উপস্থিত আছেন, মায়েরা উপস্থিত আছেন, পুজো কমিটির সকলেই উপস্থিত আছেন। সকলের উপস্থিতিতে আমাদের সিএম ম্যাডাম ভার্চুয়াল মাধ্যমে আমাদের এই পুজো উদ্বোধন করলেন। পুজো কমিটি বলবে ইয়ে দিয়ে করেছেন ওনারা, খুব সুন্দর লাগছে দেখতে। মাতৃ প্রতিমা অত্যন্ত সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা একটা মানে পুরো পাট জাত দ্রব্য দিয়েই তৈরি আর কি। তো সেটা তো পাটের ব্যবহার বর্তমানে ঠিকই, এটা যে প্লাস্টিকের ব্যবহার বেড়ে যাচ্ছে সেই বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং প্লাস্টিক দূষণ যেটা অত্যাধিক পরিমাণে আমাদের সর্বস্তরেই দেখা যাচ্ছে, সেটা একটা ভালো দিক যে মানুষের মধ্যে এই পাট বিষয়ে সচেতনতার একটা বিষয় আসবে। তো ওনাদেরকে বলবো যে যারা এইসব জিনিসগুলো তৈরি করে তারা তো নিশ্চয়ই আমরা এই প্লাস্টিকের জায়গায় কিভাবে পাটটাকে রিপ্লেস করতে পারি সেই আইডিয়া ওনারা দিতে পারবে। তো ওনারাও যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে বা আমরা যাতে ওদের সঙ্গে যোগাযোগ করতে পারি সেই বিষয়ে আমি পুজো কমিটির সঙ্গে কথা বলে নেব। বিপুল পরিমাণ সোনা সহ গ্রেপ্তার হলো 4 জন। 5 কেজি 619 গ্রাম সোনা সহ 4 জনকে গ্রেপ্তার করলো কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর। গোপন সূত্রে খবরের ভিত্তিতে প্রথমে 2 জনকে বিহারের কিষানগঞ্জ থেকে আটক করে গোয়েন্দারা, পরে তাদের জিজ্ঞাসাবাদে আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের মধ্যে 2 জনের বাড়ি বিহারে এবং অপর 2 জনের বাড়ি মেদিনীপুর জেলায়। তল্লাশিতে উদ্ধার হয় মোট 48টি সোনার বাট, প্রতিটির ওজন প্রায় 110 থেকে 112 গ্রাম। পাশাপাশি ধৃতদের কাছ থেকে নগদ প্রায় 2 লক্ষ টাকাও উদ্ধার হয়েছে। অভিযোগ, এই বিপুল পরিমাণ সোনা দিল্লির উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল। উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য প্রায় 6,29,32,800 টাকা। ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হলে বিচারপতি তাদেরকে আগামী 8ই অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন। এবং সেই প্রথম যে এই বাড়ির থেকে উদ্ধার হয় হচ্ছে 3 কিলো 145 গ্রাম সোনা, অর্থাৎ 13 পিস। আর প্রথম যে 2 জন, সেই 2 জনকে নিয়ে আসা হয় শিলিগুড়ি কলেজপাড়া অফিসে, সেখানে সার্চ সিজার করা হয়। তাতে একজনের কাছে 13 পিস, একজনের কাছে 14 পিস, মোট 27 পিস। 27 এবং 21 পিস হচ্ছে বাড়িতে পেয়েছে। এই 27 আর 21 টোটাল 40 পিস সোনা রিকভারি হয়। যে সোনার এক একটার ওজন হচ্ছে 110 থেকে 112 গ্রাম ওজন, এবং প্রত্যেকটা সোনাতেই বিদেশি মার্কিং আছে, আমেরিকা এবং ব্রিটেনের বিভিন্ন কান্ট্রি, এবং প্রত্যেকটাতেই মেনশন করা 24 ক্যারেট পিওর গোল্ড। তারপর এই টোটাল সোনাটা ওজন করা হয়, একজন গোল্ডস্মিথকে ডাকা হয়। গোল্ডস্মিথ সার্টিফাই করে যে সোনাগুলো হচ্ছে 24 ক্যারেটের পিওর সোনা, এবং ওজনে যেটা পাওয়া যায় মোট 5 কিলো 619 গ্রাম সোনা। এবং এটার গতকালের বাজার মূল্য অনুযায়ী 6,29,32,800 টাকা, মানে প্রায় 6,30,00,000 টাকার সোনা উদ্ধার হয়। আর তারপরে এদেরকে জিজ্ঞাসাবাদের পরে ওই বাড়িতে কিভাবে সোনা আসে সমস্ত তথ্য পাওয়া গেছে। আরও কারা কারা জড়িত তাদের সব নামধামও পাওয়া গেছে, সেগুলো সব তদন্ত চলছে। তারপর সমস্ত কিছু নিশ্চিন্ত হয়ে এই 4 জনকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করে এদেরকে আজকে শিলিগুড়ি এসিজিএম আদালতে হাজির করেছিল। আদালত ওদের জামিনের যে দরখাস্ত সেটা খারিজ করে আগামী 8ই অক্টোবর পর্যন্ত জেল হাজতের আদেশ দিয়েছে। এবং এর সাথে একটা আন্তর্জাতিক সোনা চোরাচালান চক্রের একটা সন্ধানও পাওয়া যায়। এটা একটা বিগ র্যাকেট, দীর্ঘদিন থেকে ওই এলাকায় ওরা কাজ করছিল, সেটা কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর সেটা খুঁটে। এর আগে এত পরিমাণ, এর আগে ইদানিংকালের মধ্যে এত বড়টা ধরা পড়েনি। অনেক আগে ধরা পড়েছিল, কয়েক বছর আগে 84 কেজি, তারপরে 14 কেজি, এগুলো আছে। ইদানিংকালের মধ্যে গত কয়েক বছরের মধ্যে এটা সবচেয়ে বড় সোনা রিকভারি।
কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল? এটা এই সোনাগুলো ওরা সম্পর্কক্রান্তি এক্সপ্রেস মানে যে টাইমিংসটা ওই টাইমে দিল্লিগামী দুটো ট্রেন ওদিক দিয়ে যায়, সেই ট্রেনে যাওয়াই ওদের ছিল টার্গেট, দিল্লিতে যাওয়ার টার্গেট। প্রথম দুজনে বাড়ি করত, প্রথম দুজনের যে নাম বললাম পঙ্কজ কুমার আর সুরজ কুমার, এরা ওই দিকটারই লোক, ওই কিষানগঞ্জ ইসলামপুর ওই দিকটারই লোক। কাজ থেকে বিতাড়িত শ্রমিকের দ্বারা আক্রান্ত হলো ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির মোহিতনগরে। এলাকার খৈনি ব্যবসায়ী পিন্টু দেবনাথের কারখানায় কাজ করত এলাকারই যুবক পুচন দাস। গত কয়েক মাস আগে এলাকার মহিলাদের উত্ত্যক্ত করার অভিযোগ আসায় কারখানার মালিক পিন্টু দেবনাথ পুচনকে কাজ থেকে বের করে দেয়। আজ সকালে ব্যবসায়ীর বাড়ির সামনে ধারালো অস্ত্র হাতে পুচনকে ঘোরাফেরা করতে দেখা যায়। এরই মধ্যে ব্যবসায়ী পিন্টু দেবনাথ ওই পথ দিয়ে গেলে পুচন ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে পিন্টু দেবনাথকে। এই প্রসঙ্গে বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন পিন্টু দেবনাথের স্ত্রী তাপসী রায় বলেন, মহিলাদের উত্ত্যক্ত করার জন্য পুচনকে কাজ থেকে বের করে দিয়েছিল আমার স্বামী। আজকে সেই রাগে এই ঘটনা ঘটিয়েছে ও অভিযুক্ত পুচন দাসকে আটক করেছে কোতোয়ালি থানার পুলিশ। কত মেয়েদেরকে তার জন্য ওকে কাজের থেকে বার করে দেওয়া হয়েছিল। কি কাজ করতো আপনার? আমাদের ফ্যাক্টরিতে ও হচ্ছে খৈনি কাটতো আর কি, মানে কাটতো আমাদের ফ্যাক্টরিতে কাজ করতো আর কি, তার জন্য ওকে বের করে দেওয়া হয়েছিল। কবে বের করা হয়েছিল? বের করার মানে কয়েক মাস এটা জানতে পেরেছিলাম যে কোনো একটা কোনো সম্পর্কও ছিল না, ও অত্যাচার করতো আশেপাশে মেয়েদের অত্যাচার করতো। তাই আমার স্বামী এটা জানতে পারাতে যে ও একটা বাজে ছেলে, এর জন্য ওকে বার করে দেয়। সেই ধারালো অস্ত্র দিয়ে তো রাস্তায় ঘুরছিল। হ্যাঁ। বর্তমানে আপনার স্বামী কোথায় আছে? এখনো শিলিগুড়িতে আছে, নর্থ বেঙ্গল। আপনারা থানার দ্বারস্থ হয়েছেন, কি জানাচ্ছেন, মানে কি দাবি করছেন আপনারা? আমরা দাবি করছি ও সারা যাবজ্জীবন যেন এখানে থেকে যায়। কি দাবি করছেন? কি দাবি করছেন? আমি চাচ্ছি যে ও থানা থেকে আর যাতে ও জেল থেকে বের না হতে পারে, কারণ ও তো সবাইকে এইভাবে যেহেতু বললো যে আমি কাউকে ছাড়বো না, তাহলে তো ওকে বের করা উচিত না। বলছি যে এই কাজ যে করতো সেই কাজের ক্ষেত্রে ও কি মানে নেশা বা এরকম ব্যাপার? না না, এসব কিছু করতো না। পুচন মানে কিছুই করতো না, নেশা টেশা করতো না। তাহলে ওর নেশা কি মেয়েদের প্রতি ছিল? বউদেরকে আপনার নামটা? তাপসী রায়। আপনার হাজবেন্ড? আপনার হাজবেন্ডের নাম? পিন্টু দেবনাথ। দিদি আপনার নাম কি? জুলফি রায়। জুলফি রায়। হ্যাঁ। কি আপনি কোথায় থাকেন? পাশাপাশি বাড়ি। এলাকাটার নাম? মোহিতনগর পূর্বপাড়া। আপনি কি করেন? আমি টেলার। কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা ধরো পাড়া তো চিনি সবাইকে, তো সকালবেলা যেটা দেখলাম বাড়ির সামনে ঘটনাটা ঘটেছে 10টার সময়। এখন মানে এত পরিমাণ যে হয়েছে তো ওটা ধারণার বাইরে। পাড়ার উনিও পাড়ার এখন কি করে বলবো কি। তার মধ্যে একটাই সত্য, ওকে তো পাড়ার মধ্যে রাখাটা অসম্ভব হয়ে আজকে ওকে করছে, দ্বিতীয় দিন যে আর কাউকে করবে না সে তো কোনো মানে না। এই জন্য চাচ্ছি কি ওর একটা ভালো মতো শাস্তি হোক, আমাদের পাড়াতে এরকম যেন না হয়, এরকম ফিরে যেন আর না আসে, এটাই চাচ্ছি আর কিছু না। কারণ একটা পরিবারের ধ্বংস এটা তো ঠিক না। এখন এরকম এমনই অবস্থা খারাপ করে দিছে, দ্বিতীয়বার তো কাজ করে খাবে সেরকম অবস্থাতে রাখেনি ওকে, সেটা তো দেখছেনি, সবাই দেখছে জানে। এটুকু যাচ্ছি, শাস্তি চাচ্ছি, এটি। আবারও দুঃসাহসিক চুরির ঘটনা জলপাইগুড়িতে। সম্প্রতি জেলা পুলিশ সুপার উমেশ খন্ডবাহালে এক সরকারি অনুষ্ঠানে পুজোর সময় ঘর সম্পত্তি রক্ষা করার কয়েকটি টোটকা দিয়েছিলেন, যার মধ্যে অন্যতম পুজোর সময় বাইরে ভ্রমণে গেলেও সেই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট না করার। তবে ভিন রাজ্যে ভ্রমণ নয়, পাশের বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে গিয়েই নগদ 60,000 টাকা খোয়ালেন শহরের ভাটাখানা এলাকার বাসিন্দা অর্চনা মণ্ডল। বুধবার পাশের বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে ঘরে শয্যাশায়ী স্বামীকে রেখে গিয়েছিলেন তিনি। ঘরে ফিরেই চক্ষু চড়ক গাছ, আলমারির লক খোলা, নেই নগদ টাকা। এই প্রসঙ্গে অর্চনা মণ্ডল জানান, এর আগে এমন কোনোদিন হয়নি, তবে বিগত কয়েক মাস ধরে এলাকায় চোরের উপদ্রব বেড়েছে। হয়েছিল এই যে আপনাদের বাড়ি হঠাৎ হঠাৎ যে কিভাবে হলো কি, আমরা পাশের বাড়ি ওকেশন ছিল, সব যাওয়া আসা খাওয়া দাওয়া করতেছে। আমার বৌমারা, বড় ছেলে ডিউটিতে নাইট ডিউটি ছিল, ছোট ছেলে অন্নপ্রাশন বাড়ি ক্যামেরা কাজে গেছিল, বেটা ছেলে ছিল না। আমার ছেলের বাবা ছিল, ছেলের বাবা তো মানে প্যারালেস। ও বাড়িতে তেমন কেউ ছিল না? না, আমরা মেয়েরাই ছিলাম। বাড়িতে ছিলেন মেয়েরা? হ্যাঁ। তো থাকা সত্ত্বেও কি হয়েছে? থাকা সত্ত্বেও কিভাবে হইলো আমরা কিছুই বুঝতে পারিনি।
কি কি চুরি গেছে? ক্যাশের মধ্যেই গেছে, গোলগুলো আছে, শোনা আছে। হ্যাঁ সোনাগুলো আছে, ক্যাশ 55-60 হাজার টাকার মতন ক্যাশ ছিল। কি মনে হয় এখানে তো আপনার এলাকায় এর আগেও চুরি হয়েছিল? এলাকায় এর আগে ওই পাশের বাড়ি মিস্ত্রিদের কি জিনিস চুরি হয়েছিল, কিন্তু এর আগে তো এরকম ছিল না, কিছুদিন ইদানিং মানে এগুলা হচ্ছে। আপনার বাড়ি? হ্যাঁ আমার বাড়ি। কি নাম আপনার? আমার নাম অর্চনা মণ্ডল। অর্চনা মণ্ডল। আমরা সোশ্যাল মিডিয়াতে ওরা পোস্ট করে দেয়, অনেকবার ওরা না পোস্ট করার পরেই অনেকে আসে সোশ্যাল মিডিয়া আমাদের লোকেশনটা নেই না, ও নিজেই পোস্ট করে দেয় কি ও চেকিং, এটা বাগডোগরা এয়ারপোর্ট या কোনো জায়গাতে কোনো হোটেলে চেকিং করেছে, ওটা ওখানে উঠে আসে। তো এইভাবেই যখন দেখা যাচ্ছে কি পুরো পরিবারটা বাইরে আসে, তখন এই বাড়িটা আইডেন্টিফাই হয়ে যায়। তো সেই জন্য আপনারা এই সময় সোশ্যাল মিডিয়াটা না এইসব পোস্ট করে কি আপনাদের কী প্ল্যানিং আছে, কোথায় আপনি ছবিতে যাচ্ছে, এই জিনিসটা না করে এরা করে। আর যখন আপনারা বাড়ি থেকে যাচ্ছে তো নিশ্চয়ই পাড়ার লোককে জানিয়ে রাখবে কি আমাদের বাড়ি নিয়ে রাখবে। অনেকবার হয়ে যাচ্ছে কি ঘটনা কবে হয়েছে এটাই বলা, অনেকবার 8-10 দিন বাড়িতে নেই, তারপরে যখন ফিরে আসছে তখন বলছে কি বাড়িতে চুরি হয়েছে। এইভাবে এরকমই কোনো ঘটনাটা হচ্ছে, তখন আমাদেরকে অনেক অসুবিধা হয়। তো নিশ্চয়ই আপনারা আপনি কোথায় যাচ্ছে সেটা আপনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন না, যখন আগে যায় তো নিশ্চয়ই আশেপাশে বাড়ির কাউকে জানিয়ে রাখবে। আর আমাদের নজরদারিতে থাকছে, আমরা ওই জন্য নাইট মোবাইল স্পেশালি রেখেছে, নাইটের উপরে ওরা এইসব জায়গাতে পেট্রোলিং করবে, আমরা নজরদারি। আজ 25শে সেপ্টেম্বর অর্থাৎ একটি বিশেষ দিন। একদিকে ভারতীয় হিন্দু মঞ্চের প্রতিষ্ঠাতা দিবস এবং অন্যদিকে জনসংঘের প্রতিষ্ঠাতা দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন। এই দিনটিকে সামনে রেখে ভারতীয় সনাতন হিন্দু মঞ্চ জলপাইগুড়ি শাখার উদ্যোগে আয়োজিত হলো দিনব্যাপী অনুষ্ঠান। সকালে সংগঠনের পক্ষ থেকে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সূচনা হয় কর্মসূচির। পরিবেশ সচেতনতার বার্তা দিতে সদস্যদের হাতে তুলে দেওয়া হয় তুলসী চারা। আয়োজকদের দাবি শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, বরং আগামী প্রজন্মকে পরিবেশ রক্ষার দায়িত্ব বোঝাতেই এই উদ্যোগ। দিনভর নানা সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচির মাধ্যমে স্মরণ করা হয় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ এবং সংগঠনের মূল ভাবনা। স্থানীয় বাসিন্দা ও সংগঠনের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এই কর্মসূচিতে। আয়োজকদের মতে এই ধরনের উদ্যোগ মানুষকে শুধু ধর্মীয় নয়, সামাজিক ও পরিবেশ সচেতনতার দিক থেকেও একসূত্রে বাঁধতে সাহায্য করে। আজকে ভারতীয় সনাতন হিন্দু মঞ্চের প্রতিষ্ঠাতা দিবস, সেই সাথে আজকে একাত্ম মানববাদ বোধের যিনি দর্শন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের, তারও আজকে শুভ জন্মদিন। সেই জন্মদিনকে পাথেয় করে এবং ভারতীয় সনাতন হিন্দু মঞ্চের প্রতিষ্ঠাতা দিবসকে উদযাপন করা, তুলসী গাছ প্রদানের মধ্যে দিয়ে হিন্দুত্ব, এই যে সনাতন চেতনা জাগরিত হোক প্রত্যেকটা মানুষের মধ্যে, সেই বার্তা নিয়েই আজকে আমরা এই অনুষ্ঠানটা করি। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিনে রোগীদের ফল মিষ্টি বিতরণ, রেল স্টেশন পরিষ্কারে ঝাঁটা হাতে সাংসদ জয়ন্ত রায়। আজ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে জলপাইগুড়ি জেলার মাল ব্লক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রোগীদের হাতে ফল ও মিষ্টি উপহার দিলেন বিজেপি সাংসদ ডক্টর জয়ন্ত রায়। বৃহস্পতিবার সকালে বিজেপির কর্মীদের নিয়ে তিনি উপস্থিত হন মাল ব্লকের ওদলাবাড়ি এবং বাগড়াকোট এলাকায়। সর্বপ্রথম ওদলাবাড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রোগীদের হাতে ফল মিষ্টি তুলে দেন তিনি। এরপর রওনা হন ওদলাবাড়ি রেল স্টেশনের উদ্দেশ্যে। সেখানে স্টেশনের পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন সাংসদ। প্ল্যাটফর্মে নোংরা ও আবর্জনা পড়ে থাকতে দেখে নিজেই ছাতা হাতে নিয়ে স্টেশন চত্বর পরিষ্কার করেন তিনি। পরবর্তীতে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে স্টেশনের নানা সমস্যার কথা শোনেন জয়ন্ত রায়। তিনি জানান, এর আগেও আমি এই স্টেশনে এসেছিলাম, তখন স্থানীয়রা জানিয়েছিলেন প্ল্যাটফর্ম অনেক নিচু, পানীয় জলের সমস্যা রয়েছে, টয়লেটের অবস্থাও খুব খারাপ। এই বিষয়ে রেল দপ্তরের সঙ্গে কথা হয়েছে, দ্রুত কাজ শুরু হবে। তিনি আরো বলেন, বাগড়াকোট এলাকায় রেলের ওভারব্রিজের দীর্ঘদিনের দাবি ছিল। আমি সেই বিষয়ে এলাকার মানুষকে কথা দিয়েছিলাম, খুব শীঘ্রই সেই কাজও শুরু হবে। এছাড়াও ডেঙ্গুর বাড়বাড়ন্ত মাথায় রেখে এলাকায় ড্রেন পরিষ্কারের বিষয়টিও খতিয়ে দেখেন তিনি। মালব্লকের বিভিন্ন এলাকায় ঘুরে স্থানীয় সমস্যাগুলি সরেজমিনে পরিদর্শন করেন সাংসদ। জানাই যে আজকে দীনদয়াল উপাধ্যায় আমাদের অন্যতম প্রতিষ্ঠাতা বিজেপি, তার আজকে জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে, দীনদয়াল উপাধ্যায়জির জন্মদিন উপলক্ষে আমরা বিভিন্ন রকম কার্যক্রম করছি। আমরা যেমন হাসপাতালে গেছিলাম, সেখানে ফল ডিস্ট্রিবিউশন করেছি রোগীদের মধ্যে। এছাড়াও কিছু স্বচ্ছতা অভিযানের কাজ করেছি, এরকম আমরা করছি এবং আমাদের দীনদয়াল উপাধ্যায়জির উদ্দেশ্যে আমরা আমাদের প্রণাম নিবেদন করে আমরা এই সমস্ত কার্যক্রম শুরু করেছি।
যাই হোক, এখানে এর সাথে সাথে আমি কতগুলো কার্যক্রম যেগুলো আগের থেকে করেছিলাম, সেই কাজগুলো কতটা কী প্রোগ্রেস হলো সেগুলো দেখতেও কিন্তু এসেছি। যেমন ধরুন, এখানে দেখুন, এখানে যে ইয়েটা আছে, প্ল্যাটফর্মের যে লেভেলটা আছে, সেই লেভেলটা লো লেভেলে আছে, যে তার জন্য যাত্রীদের কিন্তু ভীষণ অসুবিধা হয়, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্টও হতে পারে। এইটার কথা আমি বলাতে বলেছিলাম যে এটার বিরুদ্ধে অ্যাকশন নিতে, ইমিডিয়েটলি অ্যাকশন, মানে এটা করার জন্য তাড়াতাড়ি করে ব্যবস্থা নিতে। এবং তারপরে তারা কিন্তু অলরেডি প্রপোজাল পাঠিয়েছে, প্রপোজাল অলরেডি অনেকটা এগিয়েছে কাজটা। আশা করি কয়েক মাসের মধ্যেই আমাদের এই কাজটা শুরু হয়ে যাবে, এলিভেশনের, প্ল্যাটফর্ম এলিভেশনের কাজটা। এছাড়াও এখানে আমি বলেছিলাম যে এখানে একটা আরবি পাশে বাগড়াকোটে একটা আরবি করার কথা, তারা জয়েন্ট সার্ভে একটা করেছে। জয়েন্ট সার্ভে করার পর সেটারও প্রপোজালটা এর মধ্যে ওদের একটা আইআরপিএসএফ এর মধ্যে ওটা আপলোড হয়ে যাবে। আমার মনে হয় আর কিছুদিনের মধ্যে সেটা অ্যাপ্রুভাল হলে সেটারও কাজ শুরু হবে, যেটা খুব বাগড়াকোটবাসীর একটা বড় ডিমান্ড। অস্ত্র ছাড়া দুর্গা আগে হয়তো কেউ দেখেনি, এবার সেই নতুন রূপ দেখবে জলপাইগুড়িবাসী। নিজের চিন্তাকে রূপ দিয়েছে শিশু শিল্পী প্রাপ্তি। দুর্গাকে এবার যোদ্ধা রূপে নয়, বরং মা রূপে তৈরি করেছে ছাত্রী প্রাপ্তি। এবার যোদ্ধা রূপে না দেখিয়ে মাতৃরূপে দেখিয়ে এক অভিনব দুর্গা প্রতিমা করার চিন্তা ভাবনা করেছিল জলপাইগুড়ি সদর গার্লস বালিকা বিদ্যালয়ের ছাত্রী প্রাপ্তি ভট্টাচার্য। তার বাড়ি বটতলা এলাকায়। প্রাপ্তির ইচ্ছা মাকে এবার যোদ্ধা রূপে তৈরি না করে মাতৃরূপে তৈরি করার, আর তাই সেই দুর্গা প্রতিমার পাশে কোনো অস্ত্র দেওয়া হয়নি। অস্ত্র ও মাটি ছাড়াই একটি সুন্দর মূর্তি তৈরি করেছে সে। আর এই প্রতিমা তৈরিতে তার পরিবারের সদস্যরা যথেষ্ট সাহায্য করেছেন। প্রতি বছরই সে এক অভিনব কিছু করার চিন্তা ভাবনা করে। এবারও সে দুর্গা প্রতিমাকে যোদ্ধা রূপে না করে মাতৃরূপে চিহ্নিত করেছে। এই প্রতিমার জন্য পিচবোর্ডের সাহায্য নিতে হয়েছে তাকে, যার মুখমণ্ডল অপরূপ, যা দেখতেই অসংখ্য মানুষ তার বাড়িতে ভিড় করে রোজই এখন। বললাম, তোমার নাম? আমার নাম প্রাপ্তি ভট্টাচার্য। তোমার কোন স্কুলে, কোনটা স্কুল? আমি সদর গার্লস স্কুলে পড়ি। আচ্ছা, এবার একটা অভিনব দুর্গা প্রতিমা বানিয়েছো, সেটা মাটি ছাড়াই। হ্যাঁ। কিভাবে? আমি এবার একটু অন্যরকম ভাবে বানিয়েছি, প্রত্যেকবারের মতন করে এবার বানাইনি। এবার আমি পিচবোর্ড টুকরো করে মায়ের হাত পা সব লাগিয়ে এক্সট্রা করে পার্ট করে বানিয়েছি। এর বিশেষত্ব কি রয়েছে আর কি করবে এই প্রতিমা? আমি এবার একটু থিমের চেষ্টা করেছি। আমি এবার যোদ্ধা রূপে মাকে দেখাতে চাইনি, আমি এবার মাকে মাতৃরূপে দেখাতে চেয়েছি, তাই মার হাতে কোনো অস্ত্র দেইনি। এই যে প্রতিমার হাতে অস্ত্র দাওনি, যোদ্ধা রূপে দেখাতে চাওনি কেন মূলত? কারণ আমার মনে হয় মায়ের মধ্যে তো সব থেকে যোদ্ধার আগে মা বিরাজ করে, তাই মাকে সবার আগে মা রূপে দেখানোটাই উচিত। এই চিন্তা ভাবনা কেন এলো? আমি অনেক ছোটোবেলার থেকেই ঠাকুর এইভাবে করে বানাই, তো আমার মনে হয় যে আমার এই ঠাকুরটা বানানোর প্রতি একটা আবেগ কাজ করে। প্রতি বছর বানাও? হ্যাঁ। কত বছর থেকে? আমি মোটামুটি 6 বছর হলো। আচ্ছা, কি করবে পরে এই ঠাকুরকে? এই ঠাকুরকে আমি পরে যত্ন করে রেখে দিই। পুজো হয়? হ্যাঁ, পুজো করি। আমি অষ্টমীর দিন ভোগও দিই মাকে। একটা অভিনব বানিয়েছে, সেখানে অস্ত্র দেয়নি, মাতৃরূপে তাকে আগে দেখতে চেয়েছে, তো কি বলবেন মেয়ের এই চিন্তা ভাবনা? ওর এই চিন্তা ভাবনাকে আমি শ্রদ্ধা করি, যে মায়ের মধ্যে যে মায়ের রূপটা, সেটাই ও ধরতে চেয়েছে, দেখাতে চেয়েছে, যাতে মা সবার মধ্যে যে মায়ের যে ভালোবাসার স্নেহটা, এটাই দেখাতে চেয়েছে ও। আচ্ছা, আপনার নাম? আমার নাম নিতা ভট্টাচার্য। এই পাড়ার নাম? এই পাড়ার নাম পান্ডাপাড়া বটতলা। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস।
তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। রাস্তার দাবিতে নো রোড নো ভোট স্লোগানে গ্রাম রহমতটারি জুড়ে প্রতিবাদ। মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের ক্রান্তি গ্রাম পঞ্চায়েতের রহমতটারি গ্রামে বছরের পর বছর বেহাল রাস্তার সমস্যা নিয়ে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী। দীর্ঘ 16 বছর ধরে ভেঙে পড়া অবস্থায় থাকা প্রায় 2 কিলোমিটার রাস্তার দাবিতে এক পদযাত্রার আয়োজন করেন শতাধিক বাসিন্দা। বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ শুরু হওয়া মিছিল গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে নো রোড নো ভোট স্লোগানে। দোকানপাট, বাজার, বাড়িঘর পেরিয়ে প্রতিবাদীরা স্পষ্ট জানান, রাস্তা না হলে এবার ভোট নয়। আন্দোলনে অংশ নেওয়া আনারুল ইসলাম বলেন, আমাদের গ্রামে প্রায় 99% ভোটার সংখ্যালঘু, কিন্তু এত বছর ধরে ভোট দিলেও রাস্তার কোনো উন্নয়ন হয়নি। স্থানীয় রজিতা খাতুন বাবুল হোসেন বলেন, বহুবার দুর্ঘটনার শিকার হয়েছেন তারা। কেউ গুরুতর আহত হয়েছেন, কেউ পা ভেঙে পড়ে রয়েছেন। বর্ষাকালে কাদা পানিতে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে, এমনকি অ্যাম্বুলেন্স কিংবা জরুরি পরিষেবাও বন্ধ হয়ে যায় মাঝে মাঝে। গ্রামবাসীরা জানান, বারবার পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের দৌড়ে গিয়েও কোনো সুরাহা মেলেনি। এদিনের এই পদযাত্রায় উপস্থিত ছিলেন বাবুল হোসেন, আনারুল হক, রিয়াজ আলম, জাহানুর আলম, আরিফুল ইসলাম, মজিবর আলী, জিত রায়, বাদশাহ আলম, বাবুল মারান্ডি সহ অনেকে। তবে ক্রান্তি গ্রাম পঞ্চায়েত প্রধান মালতী টুটু জানিয়েছেন, রাস্তার বিষয়টি জানি, পুজোর পর ওই রাস্তার কাজ শুরু হবে। গ্রামবাসীরা জানিয়ে দিয়েছেন, দীর্ঘ প্রতিশ্রুতির চাপে এবার আর আশ্বাসে বিশ্বাস নেই। তারা বলছেন, যতক্ষণ না রাস্তা তৈরি হচ্ছে ততক্ষণ এই আন্দোলন চলবে। ভোটের সময় এলেই প্রতিশ্রুতি নয়, এবার কাজ চাই। রহমতটারি হয়ে ভুটুয়াখালী মোড় পর্যন্ত এই রাস্তা প্রায় 15 বছর হয়ে গেল। 2010 সালে শুরু হয়, 11 সালে কাজ শেষ হয়। তারপরে 1.5-2 বছর পরে এই রাস্তা নষ্ট হয়ে যায়। তারপর থেকে 2025 সাল, প্রায় 15 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত এই রাস্তার কোনো মেরামতের কাজ হয় নাই। মানে পুরো রাস্তার এমন বেহাল অবস্থা হয়ে গেছে যে রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারছে না। তাই আজকে আমরা বাধ্য হয়েছে, গ্রামবাসী প্রত্যেক ভোটার সিদ্ধান্ত নিয়েছে, যদি এই রাস্তা না হয় আমরা ভোট বয়কট করব। কারণ আমরা এখানে 99% মানুষে আমরা সংখ্যালঘু, কিন্তু আমরা 99% মানুষে আমরা টিএমসিকে ভোট দেই। টিএমসিকে ভোট দেওয়ার পরেও আমাদের এই রাস্তা হচ্ছে না, কারণ আমরা সংখ্যালঘু। যদি আজকে এই জায়গাটায় কোনো সংখ্যাগুরু হতো, মনে হয় এই রাস্তা অনেক দিন আগেই হয়ে যেত, কারণ আমরা সংখ্যালঘু। যদি আমাদের এই রাস্তা যদি না হয় আমরা ভোট বয়কট করব। কি মনে হচ্ছে, সংখ্যালঘু বলেই কি রাস্তাটা হচ্ছে? আমাদের এটাই মনে হচ্ছে, কারণ যদি আমরা সংখ্যালঘু না হতাম, এই রাস্তা অনেক আগেই হয়ে যেত। কারণ অন্য অন্য রাস্তাগুলো যেখানে সংখ্যাগুলো রয়েছে সেখানে সব রাস্তা হয়ে গেছে, আমাদের রাস্তা কেন হচ্ছে না? সংখ্যালঘু যদিও আমরা হই, আমরা তো মানুষ, এই রাস্তা দিয়ে তো মানুষ চলাচল করে, গ্রামে তো মানুষ, আমরা তো মানুষ বসবাস তো করি। কয়শো ভোটার রয়েছেন আপনারা মোট? আমরা এখানে প্রায় 1200-1300 ভোটার রয়েছে। 1200-1300 ভোটার রয়েছেন আপনারা? মানে ভোট পর্যন্ত আপনাদের ভোট পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। যদি তারা কোনো অ্যাকশন না নেয়, যদি রাস্তার কাজ শুরু না হয়, আমরা এখান থেকে আমরা প্রতিজ্ঞা করে যাব যে ক্রান্তি অঞ্চলে যত রাস্তাঘাট আছে আমরা সমস্ত রাস্তাঘাটকে আমরা অচল করে দিব। আপনার নাম এবং পরিচয়? আনারুল ইসলাম। কেন অবরোধ করছেন? রাস্তা হয় না বলে। রাস্তা হয় না কেন? এরকম মানে রাস্তা আজ হবে কাল হবে এরকম করতে করতে আজ 15 বছর থেকে রাস্তা হচ্ছে না। আমাদের দাবি যে রাস্তা হোক, কারণ বাচ্চাগুলো স্কুলে যায়, স্কুলেও যাতায়াতের অসুবিধা হয়। আমরা যে এমন সময় হাসপাতাল যাব, ওইখানেও সমস্যা হয়। আজকে হবে কালকে হবে এরকম ভোট, আজকে ভোট বের হবে, তারপরে রাস্তা শুরু হবে, তারপরে ভোটের আগে হবে, এরকম করতে করতে আজকে 15 বছর ধরে আমাদের রাস্তা হচ্ছে না। এই জন্য আমরা বয়কট করছি যে রাস্তা হোক, তারপরে ভোট দেওয়া হবে। এই বিষয়টা কি আপনারা উপর মহলে জানাইছেন? হ্যাঁ, সবাইকে জানা হয়েছে, উপর মহলে জানানো হয়েছে, বিডিও অফিসে জানানো হয়েছে, সবাইকে জানানো হয়েছে, জেলা পরিষদ থেকে জানানো হয়েছে যে রাস্তাটা হচ্ছে না। কিন্তু রাস্তা না হলে আপনাদের আরো কি আন্দোলন থাকতেছে? আমরা এটাই যে ভোট দিব না, রাস্তা যতদিন হবে না ততদিন আমরা ভোট দিব না। কোন জায়গায় এটা? এটা ক্রান্তি দক্ষিণ মাঝগ্রাম। কয়শো ভোটার রয়েছে এখানে টোটাল মোট? 250 ভোটের মতো। আপনার নাম এবং পরিচয়? রজিফা খাতুন। আমার নাম রজিফা খাতুন, জেলা জলপাইগুড়ি, থানা মালবাজার।
এটা রাস্তার কোনো মেরামত হয়নি। এটা আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ক্রান্তি ব্লকের দক্ষিণ মাঝগ্রাম রহমতটারি বুথ যেটা পড়ে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই রাস্তা ধরে আমাদের প্রতিনিয়ত যে বাচ্চাগুলো স্কুলে যায়, আমাদের হেলথ সেন্টার, গ্রাম পঞ্চায়েত অফিস, সমস্ত কিছু এই রাস্তা দিয়েই যেতে হয়। এবার একটা যদি পেশেন্টকেও নিয়ে যাই এই রাস্তা ধরে নিয়ে যেতে হচ্ছে। বিশেষ করে যদি কোনো অগ্নির ঘটে তো আমাদের যে ফায়ার ব্রিগেডের গাড়ি আসে সেই গাড়ি আসতে অনেক লেট হয়ে যায়। আমরা নিজেই দেখেছি এখানে একটা সামনে বাড়ি পুড়ে একদম ছাই হয়ে গেছে, তারপরেও ফায়ার ব্রিগেড আসতে দেরি হয়েছে এই রাস্তার জন্য। তো প্রশাসনের কাছে আমাদের বিশেষ একটা আবেদন থাকছে, আর সেটা হচ্ছে যে এই রাস্তাটা অতি সত্বর যেন এটাকে মেরামত করে এটাকে আমাদের করে দেয়, সমাধান করে দেয়। প্রশাসন কেন হেলদোল নিচ্ছে না এই রাস্তা? প্রশাসন হেলদোল নিচ্ছে না, আমাদের যেটা হচ্ছে যে প্রায় 90% আমরা সংখ্যালঘু এখানে বসবাস করি, এখানে হাজারো মানুষের বসতি আছে। তো এটা আমরা যে একটা মানুষ, আমাদের একটা পরিচয়, সেই পরিচয়টা কিন্তু আমরা ভোটের পরে যে আমাদের আশ্বাস, ভোটের আগে যে আশ্বাসগুলো দেয়, ভোটের পরে কিন্তু সেগুলো আমরা পাই না ঠিক মতো। কারণ আমাদের রাইটস আছে, যেহেতু আমরা ট্যাক্স পেয়ার, সবাই ট্যাক্স পেয়ার, সেজন্যই আমাদের রাইটস আছে যে রাস্তা অন্তত বেহাল দশায় পড়ে আছে, আজকে হেলদোল নেই। এই নেতারাই আসে, এই প্রশাসনরাই আসে, ভোটের আগে আসে, কিন্তু ভোট চলে গেলে আর কেউ খোঁজ করে না। এটা বিশাল দুঃখজনক ব্যাপার, কারণ আমরা নিজেই দেখেছি বিভিন্ন প্রেগনেন্সি মহিলা মারা যারা এই রাস্তা ধরে না টোটো করে না বাইকে করে যেতে পারছে, ওদেরকে পায়ে হেঁটে যেতে লাগছে। এটা দুঃখের বিষয়, এটা আমাদের ক্রান্তির একদম খুবই বিশাল বড় দুঃখের বিষয়। এখানে অনেক 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 আছে আমাদের উত্তত যারা ইয়েতে আছে আর কি, দায়িত্বে আছে, তাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ। এবং কি আমরা এই যে করেছি, ভোট বয়কটের ব্যবস্থাটা করেছি, এটা আমরা ততদিন পর্যন্ত চালিয়ে যাব যতদিন পর্যন্ত আমাদের এই সমস্যার সমাধান হবে না। আজ 25শে সেপ্টেম্বর বিশ্ব ফার্মাসিস্ট দিবস। সারা বিশ্বের সাথে জলপাইগুড়িতেও দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হলো। দিনটিকে কেন্দ্র করে জেলার বিভিন্ন প্রান্তে ও প্রতিষ্ঠানে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়। জলপাইগুড়ি ফার্মেসি ইনস্টিটিউট এদিন নানা উদ্যোগ গ্রহণ করে। সকালে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দিনটির সূচনা হয়। পাশাপাশি আয়োজিত হয় রক্তদান শিবির। বহু ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং স্থানীয় মানুষ এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন। উপস্থিত ডাক্তারবাবুরাও দিনটির তাৎপর্য নিয়ে আলোচনা করেন। শুধু ইনস্টিটিউট নয়, জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীনে সুপার স্পেশালিটি হাসপাতালের ফার্মেসি বিভাগেও দেখা যায় ভিন্ন আমেজ। প্রতিদিনের মতো আজও ফার্মাসিস্টরা তাদের নিত্য কাজের মধ্যে ব্যস্ত থাকলেও বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে তারা বিশেষভাবে দিনটিকে উদযাপন করেন। জলপাইগুড়ি মেডিকেল কলেজের ফার্মাসি 2-এ কর্মরত ফার্মাসিস্ট শিবশঙ্কর ঘোষ জানান, আজ বিশ্ব ফার্মাসিস্ট দিবস। ডাক্তারবাবুদের উপস্থিতিতে আমরা একাধিক কর্মসূচির উদ্যোগ নিয়েছি। বৃক্ষরোপণ থেকে শুরু করে রক্তদান কর্মসূচি, সবেতেই ফার্মেসি বিভাগের সকলে অংশগ্রহণ করেছেন। পাশাপাশি নিজেদের দায়িত্বপূর্ণ কাজেও তারা সদা ব্যস্ত রয়েছেন। বিশ্ব ফার্মাসিস্ট দিবসের মূল লক্ষ্য হলো ফার্মাসিস্টদের ভূমিকা ও অবদানকে সবার সামনে তুলে ধরা। চিকিৎসার পাশাপাশি সাধারণ মানুষের কাছে ওষুধের সঠিক ব্যবহার, স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং রোগ প্রতিরোধে ফার্মাসিস্টদের ভূমিকা অনস্বীকার্য। আজকে কি বিশেষ দিন হয়েছে আপনাদের, কিভাবে করছেন? মূলত আজকের দিন 25 সেপ্টেম্বর, সেটা আমরা সারা বিশ্বব্যাপী ফার্মাসিস্ট দিবস হিসেবে পালন করা হয়, ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে হিসেবে। আর আমাদের আজকের দিনটা ভীষণ গর্বের দিন, সেটা আমরা প্রতি বছরই সেলিব্রেট করে থাকি। এই প্রফেশনের সঙ্গে যুক্ত সকল যারা প্রফেশনালিস্ট আছেন, স্টুডেন্ট আছেন, হ্যাঁ, টিচাররা আছেন, তারপর যারা নাকি কর্পোরেট সেক্টরে কাজ করছেন, হ্যাঁ, সকলে মিলে আমরা এই দিনটা সেলিব্রেট করে থাকি 25 সেপ্টেম্বর। হ্যাঁ, আজকে প্রত্যেক ফার্মাসিস্টরাই আজকের দিনটা যেহেতু এই স্পেশালভাবে সেলিব্রেট করে ফার্মাসিস্ট দিবস উপলক্ষে, তো আমাদের মূল কর্মসূচি যেখানে আছে জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজের সমস্ত ফার্মাসিস্টরা আছে, ওই ফার্মাসি ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়িতে, সেটা আমরা সেলিব্রেট করছি। অনুষ্ঠানের কর্মসূচিতে আমাদের মেন প্রধান উদ্দেশ্য ছিল ওই ব্লাড ডোনেশন ক্যাম্প। ব্লাড ডোনেশনে সেখানে অ্যাবাভ দেন 25 বা 30 যারা আছেন তারা, হ্যাঁ, ব্লাড ডোনেশন হচ্ছে, ক্যাম্প হচ্ছে। আর তারপর সঙ্গে ছিল বৃক্ষরোপণ হিসেবে, সেখানে ওই যারা ব্লাড দিচ্ছেন তাদেরকে তো গাছ উপহার দেওয়া হচ্ছেই, আর সঙ্গে আমরাও ওই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। এই যারা আসছেন অনুষ্ঠানের মূল বক্তা হিসেবে, তারাও বৃক্ষরোপণে অংশগ্রহণ করেছিলেন। সেখানে স্যাররা ছিলেন, আমাদের ডাক্তারবাবুরা ছিলেন, সকলেই সেই ভালো অংশগ্রহণ করেছেন।
আমার নাম শিবশঙ্কর ঘোষ, ফার্মাসিস্ট, জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজে ফার্মাসি 2-তে আমি কর্মরত। চা বাগানে খাঁচা বন্দি চিতাবাঘ। গুড হোপ চা বাগানে খাঁচা বন্দি হলো চিতাবাঘ। পুজোর আগে চিতাবাঘ ধরা পড়ায় স্বস্তি চা শ্রমিকদের। বেশ কয়েকদিন ধরে চিতাবাঘের উপদ্রব বেড়ে গিয়েছিল মালবকের এই চা বাগানে। বাড়ির ছাগল গরু মেরেছে এই চিতাবাঘ। শ্রমিকেরা কাজ করতেও ভয় পাচ্ছিল। গত 8 দিন আগে এই চা বাগানের 11 নম্বর সেকশনে খাঁচা পাতে বন দপ্তর। শেষমেশ বৃহস্পতিবার সকালে খাঁচা বন্দি হয় চিতাবাঘটি। খবর পেয়ে মালবাজার ওয়াইল্ড লাইফের বনকর্মীরা এসে খাঁচা বন্দি চিতাবাঘটিকে নিয়ে যায়। চিতাবাঘটি সুস্থ থাকলে জঙ্গলে ছেড়ে দেবে বলে বন দপ্তর জানিয়েছে। মংপংয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো হাতির। কালিম্পং জেলার মংপং অঞ্চলের রুংঢুং এলাকায় ঘটে এক মর্মান্তিক ঘটনা। আলিপুরদুয়ার শিয়ালদা কাঞ্চনকন্যা ডাউন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মারা যায় একটি 8 থেকে 9 বছর বয়সী হাতি। বন দপ্তর সূত্রে জানা গেছে, হাতিটি জঙ্গলের রেল লাইন পার করে যাওয়ার চেষ্টা করছিল যখন একটি ট্রেনের ধাক্কায় নিহত হয় সে। এই ঘটনা শুধু প্রাণী জগতের জন্য নয়, বরং পরিবেশবিদদের জন্য এক বড় সংকট সৃষ্টি করেছে। বন দপ্তর জানিয়েছে, এটি সম্ভবত একাধিক হাতির দলের মধ্যে একটি ছিল এবং স্থানীয় পরিবেশপ্রেমী আফসার আলী ও রাসেল সরকারের মতে এই ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য এলাকায় আরও সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। হাতির মতো বৃহৎ আকারের প্রাণী যখন রেলপথের কাছে চলে আসে তখন সংঘর্ষ অবশ্যম্ভাবী হতে পারে। হাতি সাধারণত খাদ্য বা জলের খোঁজে দীর্ঘ যাত্রা করে থাকে এবং কখনো কখনো রেলপথ তাদের চলাচলের পথে পড়ে। রেলপথের সঙ্গে বনভূমির এই সংযোগ এতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে যখন যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকে। রেলপথ এবং বনাঞ্চলের কাছাকাছি এলাকায় এ ধরনের দুর্ঘটনা এড়াতে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। প্রথমত, রেলপথের কাছাকাছি প্রাণী চলাচলের সময় ট্রেনের গতিবেগ কমিয়ে দেওয়া এবং এলাকায় সতর্কতা চিহ্ন স্থাপন করা উচিত। দ্বিতীয়ত, বন দপ্তরকে আরও কার্যকরভাবে নিরাপত্তা টহল প্রদান করতে হবে যেন প্রাণীদের চলাচল সম্পর্কে আগেই খবর পাওয়া যায়। তৃতীয়ত, রেলপথ এবং বনভূমির সীমানা স্পষ্ট করতে কোনো ধরনের বাধা বা সুরক্ষা ব্যবস্থা স্থাপন করা যেতে পারে যা হাতি এবং অন্যান্য বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করবে। এই মুহূর্তে স্থানীয় বন দপ্তর ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ শুরু করেছে এবং আশেপাশে অন্যান্য হাতি রয়েছে বলে সতর্কতা জারি করেছে। খুবই দুঃখজনক ঘটনা যেটা জানতে পারলাম, যেহেতু নিউমাল থেকে 6টা ট্রেন কাঞ্চনকন্যা 6:30 নাগাদ আনুমানিক রংডং 301 নম্বর পিলারের কাছে একটি হাতির দল যেহেতু যতদূর সম্ভব পারাবারের সময় হঠাৎ করে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেনে ধাক্কা লাগে এবং সাব এডেল একটা হাতি, যেটা আমরা দেখতে পারলাম যে মেল হাতি এটা আনুমানিক বয়স 8 থেকে 9 বছর হবে এবং হাইট কমসে কম 8 থেকে 10 ফিট হবে এবং তার মাও তার সাথে ছিল এবং তার সাথে যেহেতু গ্রামবাসীদের বক্তব্য যে এখানে আরেকটা হাতি লেগেছে এবং সবথেকে বড় বিষয় হলো একটি হাতির তো মৃত্যু হয়েছে, বাচ্চা হাতিটি। এখন সবথেকে আর ব্যাপার যে অন্য হাতিগুলো কী অবস্থায় আছে, তার জন্য আমরা পরিবেশপ্রেমী হিসাবে একটাই আবেদন রাখবো ফরেস্ট ডিপার্টমেন্টকে, অবিলম্বে আজকে রাত না হোক কিন্তু কালকের মধ্যে এই এলাকা অবজার্ভ করে অসুস্থ হাতি বা অন্য কোনো হাতি লেগেছে কিনা একটু স্ক্যান করে যদি দেখা যায় তাহলে অন্য কোনো হাতির মৃত্যুর মুখ থেকে বাঁচানো যেতে পারে। এটা কোন জায়গাটা? এটা রংডং বলে, এটা মংপুং এরিয়াতে রংডং 301 নম্বর পিলারের কাছেই দুর্ঘটনাটা হয়েছে। আজকে সন্ধ্যা আনুমানিক 7টা থেকে 7:30টার মধ্যে এই যে মংপুং যে ফরেস্ট আছে, মংপুং রেঞ্জ বা বিট এলাকার মধ্যে এখানে একটা সাব অ্যাডাল হাতি রাস্তার ধারেই মৃত অবস্থায় পাওয়া গেছে। লোকালরা এখানে খবর দিল, আমাদের এনজিওর যে মেম্বাররা আমরা খুব খবর পেয়ে খুব দ্রুত এখানে স্পটে আছি। আসার পরে দেখি যে এইভাবে একটা হাতি মৃত্যু হয়ে মানে মরে পড়ে আছে রেল লাইনের একদম পাশে। কোন ট্রেন জানা গেছে কি? এটা আমরা যেটা শুনতে পেলাম গ্রামবাসীর পক্ষ থেকে, এটা কাঞ্চনকন্যা এক্সপ্রেস যেটা যাচ্ছে এখান থেকে নিউমাল থেকে শিলিগুড়ি। ফরেস্টের লোক আসছে? হ্যাঁ, এখানে ফরেস্টের লোক চলে আসছে, পুলিশ আসছে, আরপিএফ সবাই আছে, ওনাদের মতো কাজ করছে। এখন কি ট্রেন চলছে লাইনে? এখন ট্রেন পুরোই বন্ধ আছে। স্টুডেন্টস হেলথ হোম জলপাইগুড়ি আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে সুকান্ত জন্ম শতবর্ষ উপলক্ষে বিশেষ কর্মসূচি। সুকান্ত জন্ম শতবর্ষ উপলক্ষে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কলকাতাতে স্টুডেন্টস হেলথ হোমের হাসপাতালে বিনামূল্যে 100 ছাত্রছাত্রীর চিকিৎসা করা হবে। এই কর্মসূচিকে সফল করে তুলতে শহর ও শহরতলির শিক্ষক শিক্ষিকাদের হাতে কলমে স্বাস্থ্য পরীক্ষা কর্মশালা অনুষ্ঠিত হলো হোমের সভাকক্ষে। আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুদীপ্ত মণ্ডল। উপস্থিত ছিলেন হোমের সাধারণ সম্পাদক ডাক্তার পবিত্র গোস্বামী ও চিকিৎসা বিষয়ক সম্পাদক ডাক্তার সুরূপা দাশগুপ্ত।
46 জন শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন এই কর্মশালায়। উত্তেজনার মধ্যেও শেষ পর্যন্ত শিলিগুড়ি পুর নিগমের 44তম বোর্ড মিটিং সম্পন্ন হলো। শিলিগুড়ি পৌর নিগমে অনুষ্ঠিত হলো 44তম বোর্ড মিটিং। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী সহ শাসক ও বিরোধী দলের সমস্ত কাউন্সিলররা। বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়, তবে কিছু ইস্যুকে কেন্দ্র করে শাসক দল, তৃণমূল কাউন্সিলর এবং বামফ্রন্ট কাউন্সিলরদের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি চরমে পৌঁছালে খোদ মেয়র গৌতম দেব দুই পক্ষকে শান্ত করেন। তার হস্তক্ষেপেই বৈঠক ফের নিয়ন্ত্রণে আসে। শেষ পর্যন্ত বোর্ড মিটিং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র জানান, যে সমস্ত অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখা হবে, প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হবে। তিনি আরও বলেন, সামনেই দুর্গাপুজো, তাই শহরের পরিকাঠামো ও নাগরিক পরিষেবা নিয়ে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন বৈঠকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও বিস্তৃত আলোচনা হয়। পৌর প্রশাসনের দাবি, আলোচনার ফলস্বরূপ বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে, যাতে উৎসবের মরশুমে নাগরিকরা নির্বিঘ্ন পরিষেবা পান। পূজা তো যোগ্য, প্রত্যেকবার যা প্রিপারেশন নিই সেই প্রিপারেশনটাই আছে। বেশি করে ট্রিপ, সাফাইয়ের কর্মচারীদের, তারপরে এক্সট্রা ওভারটাইম দেওয়া, তারপর ট্রিপ বাড়ানো। এবার একটু বাড়তি অসুবিধা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এর মধ্যে কী হবে আমরা জানি না। সেই অবস্থার মধ্যে রাস্তা সারার কাজও অসুবিধা হচ্ছে। বিটুমিনাস কাজ বৃষ্টির মধ্যে করা যায় না। অপোজিশনরা বলতে পারে না, ওদের ছুটি মানে কি, যেরকম প্রত্যেকবার যা থাকে তাই থাকবে। এরা তো ওভার টাইম পায় না, ছুটির দিনে যারা কাজ করবে তা ওভার টাইম পাবে। 13টা মনে হয়েছে, 1-2টো বাসে। চমকটা আমরা করতে পারবো না, চমক ওরা করবে, আর আমরা ট্র্যাডিশনাল যা প্রোগ্রাম করি তাই করবো। টোটোর ব্যাপারে আইন ছিল না, এখন একটা পরিবহন দপ্তর একটা নতুন আইন তৈরি করছে, সেই আইনটা কার্যকর করা হবে পুজোর পর থেকে। চেষ্টা করছে সারা ভারতবর্ষেই টোটোর একটা সমস্যা সমাধান করছে। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। ঝিলন এন্টারপ্রাইজ নিয়ে এলো এক ইলেকট্রিক স্কুটির চমকপ্রদ সম্ভার। জলপাইগুড়ি জেলার ঘুঘুডাঙ্গা বাজার সংলগ্ন এলাকায় জমকালোভাবে উদ্বোধন হলো নতুন শোরুমের। মাত্র 45,000 টাকা থেকে শুরু স্কুটির বিশাল কালেকশন রয়েছে, সহজ ফাইন্যান্সের সুবিধা। অফার চলাকালীন স্কুটি কিনলে ফ্রি একটি হেলমেট প্লাস একটি ফুটম্যাট উপহার। শুধু তাই নয়, মিলবে যে কোনো ইলেকট্রিক স্কুটির স্পেয়ার পার্টস, ব্যাটারি এবং অ্যাক্সেসরিজ সুলভ মূল্যে। চাইলে এখান থেকে সাব ডিলারশিপ নিয়ে আপনিও শুরু করতে পারেন নিজের ব্যবসা। তবে আর দেরি কেন, আজই চলে আসুন ঝিলন এন্টারপ্রাইজে এবং পছন্দ করুন আপনার স্বপ্নের বাহন। ঠিকানা জলপাইগুড়ি জেলার ঘুঘুডাঙ্গা বাজার সংলগ্ন ট্যাপরামণি এলাকা, হলদিবাড়ি প্রধান সড়কের ধারে। যোগাযোগ 8972837057 এবং 9064490878। মার্কিন মদতপুষ্ট ইসরায়েলের প্যালেস্টিনীয়দের ওপর আক্রমণ এবং গোটা বিশ্বের সাথে ভারতের ওপর মার্কিন আগ্রাসন ও শুল্ক আরোপের প্রতিবাদে সরব সিপিআইএম। মার্কিন মদতপুষ্ট ইসরায়েলের প্যালেস্টাইনের গণহত্যা বন্ধের দাবিতে গণহত্যাকারী ইসরায়েলকে ধিক্কার জানিয়ে ভারতের উপর মার্কিন শুল্ক আরোপের বিরুদ্ধে, এসআইআর এর নামে ভোটাধিকার কেড়ে নেওয়া ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে, পৃথক প্যালেস্টাইনের রাষ্ট্র গঠনের বিষয়ে ভারত ও রাষ্ট্রসংঘকে প্রয়োজনীয় ভূমিকা গ্রহণ করার দাবি জানিয়ে জলপাইগুড়ি শহরে মিছিল করে কদমতলা মোড়ে বিক্ষোভ সভা করে সিপিআইএম। জেলা পার্টি দপ্তর থেকে মিছিল শুরু হয়ে থানা মোড়, মার্চেন্ট রোড, বেগুনটারি, উকিলপাড়া মোড় হয়ে কদমতলা মোড়ে বিক্ষোভ মিছিল শেষে সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন পার্টির নেতা শুভেন্দু সাহা, সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক শুভাশিস সরকার। সভায় সভাপতিত্ব করেন জেলা নেতা বিপ্লব ঝা। মিছিল ও সভায় মার্কিন মদতপুষ্ট ইসরায়েলের প্যালেস্টিনীয়দের উপর নির্লজ্জ আক্রমণ ও গোটা বিশ্বের সাথে ভারতের উপর মার্কিন আগ্রাসন ও শুল্ক আরোপের প্রতিবাদে সরব হন বক্তারা। অন্যদিকে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়েছে। ফ্রি ট্রেড এগ্রিমেন্ট মানে
আমেরিকার প্রোডাক্ট, কৃষিজ বলেন, আমেরিকার এগ্রিকালচার যেরকম আছে, তার সাথে সাথে আমেরিকার ওষুধপত্র, এটা সবটাই ভারতবর্ষের বাজারে ঢুকবে। যেমন কার্গিল ঢুকেছে, এই ভারতবর্ষের বাজারকে উন্মুক্ত করে দিতে হবে, খুলে দিতে হবে, কোনো ট্যাক্স নেওয়া যাবে না। এতে ভারতবর্ষের ক্ষুদ্র ব্যবসা, কৃষিজ ব্যবসা বলেন, ছোট ছোট যেগুলো ব্যবসা করছে, এটা ধ্বংস হয়ে যাবে। কৃষি ওরিয়েন্টেড সব ব্যবসা ধ্বংস হয়ে যাবে। ফলে আমেরিকার সাথে কোনো গোপন বোঝাপড়া নয়, আমেরিকার সাথে মাথা নোয়ানো যাবে না। আমেরিকার শুল্ক যুদ্ধের বিরুদ্ধে ভারতবর্ষকে অবস্থান নিতে হবে। বামপন্থীরা 1963 সাল, 1973 সালেও এই স্লোগান দিয়েছিল সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। এই মাটিতে সেদিনও আমরা মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একদম সোচ্চার ছিলাম। আজও প্রাসঙ্গিক 2025-ও দাঁড়িয়ে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমরা সোচ্চারই না। আমরা বলছি ভারতবর্ষের যে সংবিধান রয়েছে, ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক ভাবনার সংবিধান, সেই সংবিধানকে আঁকড়ে ধরেই ভারত সরকারকে দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, যাতে ভারতবর্ষ বাঁচে, সংবিধান বাঁচে, ভারতবর্ষের বাজার বাঁচে। তাই পুজোর মরশুমে আমরা মিছিল করে মানুষকে সচেতন করলাম। আপনার এই সংকটের কারণই হচ্ছে ভারত সরকার, আর তার সাথে সাথে আমেরিকার দিকে ঝুঁকে যাওয়া ভারত সরকারের নীতি। এটাই হচ্ছে বিষয়। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.4 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। আবারও দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল জলপাইগুড়িতে। পাশের বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে নগদ টাকা খোয়ালেন ভাটাখানা এলাকার এক বাসিন্দা। বছরের পর বছর ধরে রয়েছে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা। নো রোড নো ভোট স্লোগানে রাস্তার দাবিতে ক্রান্তি গ্রাম পঞ্চায়েতের রহমতটারি গ্রাম জুড়ে চলছে প্রতিবাদ। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।